শেখ হাসিনার মতো একটা জালিম চলে গেছে, ভালো করে উপলব্ধি করব, আনন্দিত বোধ করবার আগেই ডক্টর ইউনূসের মতো একটা লোক চলে এলেন। তাকে নিয়ে অনেক কথা, আকর্ষণটা এরকম হলো যে একটা যে গেল তারপরে একটা বিরাট কিছু হবে। কিন্তু যতগুলো নিউজ আছে, শিক্ষাঙ্গনে অস্থিরতা, নেই পরিকল্পিত সমাধান। 3 উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরেও অচলাবস্থা কাটেনি এনবিআর। সার্বিকভাবে শিক্ষা নিয়ে আমরা হতাশ। একজন শিক্ষাবিদ, গার্মেন্টস শ্রমিকের একটা অংশ ধর্মঘট করতে গেছে, প্রত্যাহার করেছে, আর একটা অংশ কালকে ধর্মঘট ঠিকই করেছে। এদিকে সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছনের পায়ে তারা চলছে। সড়ক অবরোধে ভোগান্তি, কর্মচারীরা বিক্ষোভ। আমরা বক্তৃতা করবার সময় পজিটিভ কি বলবো? আমাকে একজন বিশিষ্ট ব্যক্তি এক জায়গায় দেখা হবার পরে আমাকে বললো, ভাই আপনি এত ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলেন কেন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমি বললাম, আমি তো তার বিরুদ্ধে বলি না। বললো, না আপনি বলেন, আর আপনি বললে লোকজন শোনেও, একটু কম বলেন। কি বলবো বলেন? চট্টগ্রাম পোর্ট যে দিচ্ছে, আমি অবশ্য পোর্ট কাউকে হ্যান্ডলিংয়ের জন্য দেওয়া যাবে না এটা মনে করি না। আমরা এয়ারপোর্ট দিই না, জিএসএ দিই তো। সেরকম পোর্টও হ্যান্ডেল করবার জন্যে 4 বছর 5 বছর বা যে টার্মেই মনে করেন কাউকে দেওয়া যায়। পৃথিবীর অনেক দেশে দেওয়া হয়েছে। পৃথিবীতে বড় বড় পোর্ট যাদের আছে, যারা পোর্ট থেকে অনেক বেশি ইনকাম করে, তারা বাইরের কোম্পানিগুলোকে দেয়। কিন্তু আমরা দিচ্ছি কে? যিনি খুবই আপত্তিক একটা সরকার, অন্তর্বর্তী সরকার। ওনার সবচেয়ে বড় টাস্ক হলো নির্বাচন সম্পর্কে ব্যবস্থা করা, সংস্কারের ব্যবস্থা করা। সেটা কি একটু আগে বললেন না সাইফুল হক সাহেব? বললেন যে কোনো সংস্কার হয়নি। আমিও বলছি একটা সংস্কার এই সরকার এখন পর্যন্ত করতে পারে নাই। আর আলী রিয়াজ সাহেব বলছেন আপনারা রাজনৈতিক দলগুলো মৌলিক বিষয়েও তো মত পার্থক্য করছেন, এগুলো নিজেরা আলোচনা করে সমাধান করেন। রাজনৈতিক দলগুলো যদি আলোচনা করে সমাধান করতেই পারতো, তাহলে আপনাদের তো আসার প্রশ্ন আসতো না। রাজনৈতিক দলগুলো মাঝে মাঝে এরকম বিতর্কে পড়ে যেটা অমীমাংসীয়, যেটা নিজেরা সলভ করতে পারে না। এই রকম ঘটনা এইবারই বাংলাদেশে প্রথম হচ্ছে না, পাকিস্তান আমলেও এরকম হয়েছে। ডক্টর ইউনূস এসে এইখানে আরবিটারের ভূমিকা নিয়েছেন, মধ্যস্থকারীর, এবং তিনি বলেছেন আমি সবার সাথে কথা বলবো। উনি নিজে না, তার লোক দিয়ে ন্যূনতম যতখানি ঐকমত্য পাবো তার ভিত্তিতে সংস্কার করে নির্বাচন দিয়ে দেব। তো এই যে এতদিন ধরে কথাবার্তা বললেন, কি দাঁড়ালো? ন্যূনতম পাওয়া গেছে। 166টা প্রশ্ন করেছিলেন, 146টাতে সবগুলো দল একমত হয়েছে, পত্রিকায় লেখা হয়েছে না? তো আপনি যে বলতেন বেশিরভাগে ঐক্য হওয়া দরকার, তো বেশিরভাগই তো ঐক্য হয়ে গেছে। তারপরেও নির্বাচন নিয়ে কথা বলতে পারছে না কেন? আর আপনার পোষ্য পলিটিক্যাল পার্টি, ওরা আজকে ইলেকশন কমিশন ঘেরাও করেছে কেন? উনি বাইরে গিয়েও বলেছেন না, এত বড় অবদান রেখেছে তারা, এত রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ওদেরকে ভবিষ্যৎ গড়ার জন্য একটা সুযোগ দেওয়া উচিত। বাংলাদেশেও বলেছেন, আমরা কিন্তু আপত্তি করিনি, কারণ আমরা এই ছাত্রদের উপরে শ্রদ্ধাশীল। আমরা মনে করেছি যেই কাজ রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবেও করতে পারেনি, সেটা ছাত্ররা নেমে করতে পেরেছে। অতএব তারা আমাদের কাছ থেকে আলাদা ভালোবাসা, আলাদা সম্মান, এমনকি আলাদা সুযোগ পাবারও যোগ্য। কিন্তু ওদের গঠন প্রণালী শেষ পর্যন্ত পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল পাওয়ার নেওয়া। ভেবে দেখেন, 52তে ছাত্ররা ক্ষমতা নেয়নি, 60-62তে নেয়নি। এই শিক্ষার্থীরা ক্ষমতায় গেল, উপদেষ্টা হলো, এখন উপদেষ্টার পদত্যাগ চেয়ে বিএনপি মিছিল করছে। ভালো লাগছে দেখতে? উপদেষ্টার নামে কি কি অভিযোগ বেরোচ্ছে এই শিক্ষার্থীদের নামে, সেটা সবাই দেখছি না আমরা? এই জন্য আমি বলছি, এই কথাগুলো বললে যদি কেউ বলেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলছেন, আমি তো একবারও বলছি না যে ডক্টর ইউনূস উৎকোচ দিচ্ছেন। আমি তো একবারও বলছি না যে উনি ইলেকশন কমিশন ঘেরাও করতে যাচ্ছেন। আমার তার সম্পর্কে যে অভিযোগ, সেটা হচ্ছে আপনি চট্টগ্রাম পোর্ট যদি দিতে চান, কেন দেবেন? সব পলিটিক্যাল পার্টিগুলোকে ডেকে কথা বললেন না কেন?
আপনি 15ই আগস্টে কথা বলতে পারেন, পূজাতে গোলমাল হতে পারে, সেই নিয়ে সব পার্টিকে ডাকতে পারেন, আগরতলায় ওইখানে আমাদের হাই কমিশনে হামলা করেছেন তার জন্য ডাকতে পারেন, কিন্তু অন পলিটিক্যাল কোয়েশ্চেন উনি একবারও কাউকে ডাকেননি। ফলে সবার মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে, নির্বাচন কবে দেবেন, কি কি সমস্যা আছে, কি কি পদ্ধতিতে নির্বাচন দেবেন, সেইটা নিয়ে কারোর সাথে কথাবার্তা বলেননি। আপনার সামনে এনিমি আছে পলিটিক্সে। আপনারা যে আমি যে পার্টি করছি, আমি যে একটা জোট করছি, আমি কার বিরুদ্ধে লড়ছি? কোনো সরকারের বিরুদ্ধে লড়ছি? সবাই তো রেগুলার বলছেন আমরা এই সরকারকে সমর্থন করি। তো সমর্থন করলে এত বক্তৃতা করছেন কেন? পুরোপুরি সমর্থন করছি না, করতে পারছি না, সেটা হচ্ছে বড় কথা। কারণ এই যে স্টারলিংক বোধহয় গতকাল থেকে চালু হয়েছে, হুলস্থুল ব্যাপার, 4,000-6,000 টাকা যায় নাই, যারা পারে দেবে, ওইটা নিয়ে আমি বড় কথা বলছি না। কিন্তু এইটা তো ঠিক, ওরা যে টেকনোলজি ব্যবহার করছে আপনি সেই টেকনোলজির কাছেও তো যেতে পারবেন না। তার মানে এটা ওদের দখলে গেছে। আমার দেশের মধ্যে এক্সপার্টিস নাই। আমি জানতে চাই ওরা এইটা চালাতে চালাতে ফুল টেকনোলজি আমাদের কি দেবে, আমাদেরকে শেখাবে, আমরা নিজেরা যাতে এরকম একটা মানে খুবই হাই ভোল্টেজ হাই কোয়ালিটি সম্পন্ন সাইবার সিস্টেম চালাতে পারি, সেরকম করে তারা আমাদের শেখাবে। আমি তো জানি না, আমাকে তো বলা হয়নি, সরকার তো বলেনি। তাহলে এরা আমাদের সম্পূর্ণ সাইবার সিস্টেমের উপরে কন্ট্রোল রেখে চলতে পারবে, এইটা তো অ্যালাউ করা যেতে পারে না। একটা করিডোর দিতে চাইলেন, তার ওই এন্ডে কি আছে তা আমরা জানি না। বিরাট সব দিগ্গজ একটা ভালো ভালো মানুষ, জ্ঞানী লোক বিদেশ থেকে নিয়ে আসছে, কতগুলো বিদেশি পাসপোর্ট হোল্ডার যে এখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় আছে তা হিসাব করে পাওয়া মুশকিল। ওই রকম একজন মানুষ বাংলাদেশের আগে কোনোদিন সিকিউরিটি অ্যাডভাইজার ছিল না, তাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আবার শুনছি সিকিউরিটি অ্যাডভাইজার আর্মির উপরে কন্ট্রোল নেওয়ার জন্য বিশেষভাবে নাকি চেষ্টিত আছেন। জানি না, এগুলো মানুষের মধ্যে গুজব বলেন, সংশয় বলেন, সেগুলো তো তৈরি হয়েছে। তার মানে পুরা দেশের মধ্যে একটা সংশয়, সন্দেহ, অবিশ্বাস, অনাস্থা তৈরি হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কবে নির্বাচন হবে, কবে আমরা একটা সিস্টেমের মধ্যে আসবো, আমাদের যে সমস্ত প্রশ্ন আছে সেগুলোর জবাবকে দেবে, এগুলো কোনো কিছু জানি না। তখন রাজনৈতিক দলগুলো কিভাবে তাদের রাজনীতিকে বিজয়ী করবে সেটা দরকার। আমরা রাজনীতি বর্জিত একটা সমাজ চাই না। আমরা জানি রাজনীতি হচ্ছে সমাজের কর্ণধার। আমরা দেখেছি রাজনীতি সংস্কৃতি গঠন করে, রাজনীতি ক্রীড়া জগৎ নিয়ন্ত্রণ করে, রাজনীতি অর্থনীতিকে গঠন করে। রাজনীতি এই জন্যই কমান্ডার অফ দ্য সোসাইটি। সেই রাজনীতিকে অপছন্দ করেন মানুষগুলো দেশ চালাচ্ছেন, এবং সেটা প্রকাশ্য বলতে গেলে এইটা আমাদের জন্য সুখকর হতে পারে না। এইরকম একটা গ্যাদারিংয়ের সুবিধা হচ্ছে এইখানে আপনি এই রকম কথা আলোচনা করতে পারেন। একটা জনসভার মধ্যে এই রকম বক্তৃতা করলে ওই বক্তা 5 মিনিটের বেশি কথাই বলতে পারবেন না। কারণ জনসভায় এই বক্তাকে এমন কথা বলতে হবে যাতে শ্রোতারা চাঙ্গা হয়ে যায়, যাতে উত্তেজিত হয়, মনে করে এই লড়াই করতে হবে, এইবার আমরা জিতবো। গরম বক্তা, মেঠো বক্তা না হলে জনসভায় যাওয়া যায় না। কিন্তু আপনি আপনার রাজনীতিকে পর্যালোচনা করবেন, বুঝবেন, এবং একটা বোদ্ধাশ্রেণী তৈরি করবেন যারা আগামী দিনের রাজনীতিকে একটা পরিশীলিত পজিটিভ দিকে নিয়ে যেতে পারে।